This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং আপডেটের সঙ্গে আমি তনিষ্ঠা। আর তনিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। আর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। খুনের অভিযোগ দায়ের হলো রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। বড় খবর আজকের, খুনের অভিযোগ দায়ের হলো রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। বিধাননগর দক্ষিণ থানায় ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ দায়ের হয়েছে ওই ভিডিওর বিরুদ্ধে। 28 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছিতে খালের ধারে দেহ উদ্ধার হয় দাঁতনের নীলদার বাসিন্দা পেশায় সোনার ব্যবসায়ী স্বপন কামিল্লার। সল্ট লেকের দত্তাবাদে সোনার ব্যবসা করতেন স্বপনবাবু। যে অভিযোগ আমরা পাচ্ছি, পরিবারের তরফ থেকে বাড়িওয়ালা এবং স্বপনবাবুকে তুলে নিয়ে যান ওই ভিডিও, তারপরে বাড়িওয়ালাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, আর তারপর থেকেই নিখোঁজ ছিলেন সোনার ব্যবসায়ী। পরে তার দেহ উদ্ধার হয়েছে। ঠিক কি অভিযোগ শোনাবো একবার। ভাইয়ের সঙ্গে আমাদের দোকানে দাদা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্তাবাদ। কোন জায়গাটা দোকান ছিল? লাবণী বাস স্ট্যান্ড কাছে। কিসের দোকান? সোনার দোকান। ওকে তুলে নিয়ে ওকে পুরো কেটে দিয়েছে। ওকে পুরো এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, হাতে কেটেছে, দুটো হাতে কেটেছে। আবার সেখান থেকে সেই প্রশান্ত বর্মাই তুলে নিয়ে গেছে। প্রশান্ত বর্মা এসে দোকান খুলিয়েছে। ওই ভিডিও অফিসার দরজা ফরজা খুলে সব বার করিয়ে নিল, জিনিসপত্র যা ছিল সব বার করিয়ে নিল, ক্যামেরা খুলে নিয়ে চলে গেছে সব। হ্যাঁ, ওনাকে তুলে নিয়েছে, আমাকেও তুলেছে একটা গাড়িতে আলাদা। আমি একাই গেছি, সব ড্রাইভার নিয়ে। ওনাকে ভিডিও অফিসার বলছে ওনাকে তুলে নাও, তুলে নিয়ে গিয়ে আমাকে কাছাকাছি ছেড়ে দিয়েছে। ও গাড়ি স্পিড যা নিয়ে গেল, আমরা ধরতে পারিনি। নিউটাউন সকালবেলা রাস্তাঘাট দিয়ে চলাচল করে ওটা দেখতে পেলে একটা লাশ উপরে হয়ে পড়ে আছে। তারপরে কে পুলিশের খবর দিয়েছে আমরা ঠিক জানি না। তার পুলিশ আসলো যথারীতি, দু গাড়ি এসে মোটামুটি ওই ফটো তুলে আবার ওরা একটু লোক জিজ্ঞাসাবাদ করলো, মানে তারপর করার পরে লাশটাকে নিয়ে চলে গেল। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব তন্ময়ের কাছে। তন্ময়, যে খবর পাচ্ছি আমরা, যে অভিযোগ পাচ্ছি, ওই প্রশান্ত বর্মন মানে ভিডিও যার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, তার বাড়িতে নাকি সোনার গয়না চুরি হয়েছিল। তিনি অনুমান করেছিলেন যে এই লোকটি মানে যিনি মারা গেছেন তার দোকানে নাকি বিক্রি হয়েছিল। সবই নাকি ব্যাপার তন্ময়। নাকির বাইরেও প্রশ্ন থাকে। ওই ভিডিও প্রশান্ত বর্মন তিনি কি কোথাও অভিযোগ দায়ের করেছিলেন? এক, অভিযোগ দায়ের করা হলে তার সঙ্গে কি সেখানকার পুলিশ এসেছিল? দুই, সেখানকার পুলিশ এসে উনি এসে কি এখানকার পুলিশকে মানে সল্ট লেকের পুলিশকে ইনফর্ম করেছিলেন? তিন, আর 4 নম্বর, এত সাহস পান করতে ওই ভিডিও। দেখো, একেবারে এই প্রশ্নগুলি উঠে আসছে যে এই ভিডিও আইনের দ্বারস্থ না হয়ে কেন তিনি নিজে একদম লোকজন ডেকে এনে, মানে দাদাগিরি বলো মাস্তানি বলো যেটাই বলো না কেন, সেইটা করেন কি করে? প্রথম প্রশ্ন, যদি অভিযোগকারীদের বক্তব্য সঠিক হয়ে থাকে, কারণ অভিযোগকারীরা লিখিত অভিযোগ করেছেন। ক্যামেরার সামনে কি বললেন তুমি শুনলে, দর্শকরা শুনলেন, টিভি9 বাংলা দর্শকরা। সেখানে একজন ভিডিও, কে এই ভিডিও? প্রশান্ত বর্মন। কোথাকার ভিডিও? জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভিডিও। তিনি কে না, তার বিরুদ্ধে জেলা প্রশাসনেরই নানা অভিযোগ রয়েছে, কিন্তু জেলা প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা সূত্র মারফত খবর হচ্ছে তাকে সমঝে চলেন, ভয়ে থাকেন। তাহলে এই প্রশান্ত বর্মনের মাথার উপর কার হাত আছে? এই প্রশ্ন চলে আসছে, কারণ কয়েকদিন আগে 24 অক্টোবর তার ট্রান্সফার অর্ডার হয়েছিল। এই রাজ্যের 151 জন ভিডিওর বদলির নির্দেশ হয়েছিল। সেখানে 123 নম্বরে নাম রয়েছে এই প্রশান্ত বর্মনের, এই ভিডিওর, রাজগঞ্জের ভিডিওর, যিনি 2018 সালের WBCS এক্সিকিউটিভ ব্যাচে পাশ করেছিলেন। তিনি কিন্তু পরপর দুবার তার বদলি রুখে দিয়েছেন। এখানেও প্রশ্ন, কার হাত রয়েছে? কি এমন ক্ষমতা রয়েছে যে বদলির অর্ডার হবার পরেও সেই অর্ডার আবার ব্যাকে চলে যায়? তিনি ওই রাজগঞ্জেই বসে থাকেন। কি এমন রয়েছে রাজগঞ্জে যে তিনি রাজগঞ্জ ছেড়ে অন্য কোথাও প্রমোশন হলেও যেতে চান না, বা যাওয়ার নির্দেশ হলে সেটাকে বাতিল করে দেন? 2 নম্বর হচ্ছে, এই ভিডিওর বিরুদ্ধেই কিছুদিন আগে আমরা দেখেছিলাম মানুষজন, যখন গরিব মানুষজন রাস্তা নেই গ্রামে ঢোকার, তারা বিক্ষোভ করছেন, তিনি আঙুল তুলে তাদেরকে বলছেন কি চাই, লক্ষ্মীর ভান্ডার না রাস্তা? যে কোনো একটা বাঁচতে হবে। লক্ষ্মীর ভান্ডার পান তো চলে যান বাড়ি, কোনো রাস্তা হবে না।
এই ঔদ্ধত্য এই ভিডিওর ক্যামেরায় ধরা পড়েছিল, সেটাও আমরা দেখিয়েছিলাম। এই ভিডিওর বিরুদ্ধে আরও নানানভাবে জেলার শীর্ষ প্রশাসনিক কর্তাদের ব্যতিব্যস্ত করার অভিযোগ রয়েছে। ফলে কার হাত রয়েছে, কেন তিনি এত, যেটা অভিযোগ বিরোধীদের, তিনি শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি নাকি একটা বিস্তীর্ণ অংশের দল চালান, এমন গুরুতর অভিযোগ এই ভিডিওর বিরুদ্ধে রয়েছে। রাজনৈতিক পক্ষপাতিত্বের কিছুদিন আগে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলও অভিযোগ করেছিল এই ভিডিওর বিরুদ্ধে। ফলে এই খুন নিয়ে আবার নতুন করে বিতর্ক জেগে উঠছে। তিনি কি করে নীলবাতি গাড়ি এনে অভিযুক্ত বলে তিনি নিজেই অভিযুক্ত বলছেন, তাকে গাড়ি করে তুলে নিয়ে চলে যাচ্ছেন, আইনের দ্বারস্থ হচ্ছেন না একজন আইনের মানুষ। এখানকার পুলিশ মানে বিধাননগর পুলিশের কাছে কোনো খবর ছিল না তন্ময়, সূত্র কি বলছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিধাননগর পুলিশ কোনো মুখ খোলেনি। আমরা এই লিখিত অভিযোগ, কামিল্লা পরিবারের লিখিত অভিযোগ নিয়ে আমরা বারে বারে আজকে সারাদিন যোগাযোগ করার চেষ্টা করেছি অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে। সেখানে নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি, তিনি বারবার ফোন করেছেন, তিনি ফোন ধরেননি, তাকে মেসেজ করা হয়েছে, তাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করা হয়েছে, কোনো কিছুর উত্তর দেননি। জলপাইগুড়ি জেলার শীর্ষ আধিকারিক যারা রয়েছেন, নজর থাকবে যে জলপাইগুড়ি জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক যারা আছেন তারা গোটা বিষয়টা নিয়ে মুখ খোলেন কিনা, বিডিও নিজে কোনো মুখ খোলেন কিনা, কিংবা এখানকার পুলিশ মানে বিধাননগর পুলিশ তারা মুখ খোলেন কিনা, নজর থাকবে তন্ময়। এদিকে দেখুন, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। না না, উত্তম কুমারের প্রেক্ষাপটে সিনেমার কথা বলছি না, প্রবাদ বাক্যও আওড়াচ্ছি না, বলছি বিএলওদের কথা। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা নিয়ে তোলপাড় চলছে বাংলায়। এত গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু বিএলওরাই করছে। অভিযোগ, অনেক জায়গাতেই বিএলওরা পরিচয়পত্র হাতেই পান, কোথাও এনুমারেশন ফর্ম কিংবা বিএলও কিট মেলেনি। ফলে কাজে বেরিয়ে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে। এনারা দুজন সরকার থেকে এসছে, ঠিক আছে, এনাদের সরকারি কার্ড দেখাতে পারছেন এখনো পর্যন্ত, ঠিক আছে, ওই জন্য এখনো সবাই খেপে গিয়েছে। একেই বলে শাঁখের করা নির্বাচন কমিশনের ফ্রন্টলাইন যোদ্ধা বিএলওরা। কিন্তু একদিকে নেতাদের হুঁশিয়ারি, আরেকদিকে নিরাপত্তা নিয়ে পদে পদে আশঙ্কা। কার্যত সেই ছবি ধরা পড়ল হাওড়ার জগাছায়। ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজের প্রথম দিনের প্রায় প্রথম ঘন্টায় স্থানীয়দের হাতে কার্যত ঘেরাও হলেন বিএলওর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী। বাগনান স্কুল শিক্ষিকা অনুপমা দাস, হাওড়া পুরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথে বিএলও। মঙ্গলবার সকালে উনসানি গড়পা এলাকায় বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিচ্ছিলেন। স্থানীয়রা পরিচয়পত্র দেখতে চান, অনুপমা দেখাতে পারেননি। কেন? আমাকে কালেক্টর অফিস থেকে কালকে দিতে পারেনি, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে, আমি সেই কপি সবাইকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলছেন আপনার আই কার্ড কোথায়, কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় তাহলে আমার তো কিছু করার নেই। গত শনিবারই আপনাদের দেখিয়েছিলাম বিএলওরা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত। তা নিয়ে কমিশনও কি উদাসীন? তা না হলে একজন বিএলওকে কমিশনের দেওয়া পরিচয়পত্র ছাড়াই কাজে যেতে হলো কেন? প্রশ্ন ওঠা স্বাভাবিক। 46 নম্বর ওয়ার্ডে যেভাবে বিএলওকে হেনস্থা করা হচ্ছে টিএমসির নেতাদের মাধ্যমে, এটা পূর্ণভাবে নিন্দনীয়। এসআইআর এর প্রক্রিয়াকে বাধিত করার যে প্রচেষ্টা করছে সেটা পূর্ণভাবে অলোকতান্ত্রিক আর অসামাজিক। ওদের ডকুমেন্টস দেখাতে হবে যে আমি এই অফিসার আছি, আমি এই বুথের এই অফিসার আছি। ওই দেখাতে পারছিল না বলে ছেলেরা অন্য একটা ভেবে মানে পুলিশের খবর দিয়ে পুলিশ ওদেরকে নিয়ে গেছে। ইলেকশন কমিশনের অর্ডার আছে যে ওনাকে কার্ডটা দেখাতে হবে বাড়িতে, বাড়ি বাড়ি এসে। কেন আমরা কি করে বুঝবো? ভোটার তালিকাকে স্বচ্ছ করতে এসআইআর দরকার, যে কাজে বিএলওরাই আছেন সামনের সারিতে। কিন্তু তাদের নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন দড়ি টানাটানি পর্ব চলছে। মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। হাওড়ায় যখন এই ছবি, তখন শিলিগুড়িতে বিএলওরা পড়েছেন ফাঁপড়ে। এখনো এনুমারেশন ফর্ম হাতে আসেনি। এদিকে কাজ শেষ করার চাপ। আমার পাশে দাঁড়িয়ে আছেন ইনি বিএলও, দায়িত্ব পেয়েছেন, আজ থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা। বেলা 2টো অবধি অন্তত তিনি বাড়িতে সেধিয়ে রয়েছেন বলা চলে। কেন যেতে পারছেন না? ফর্মই তো আসেনি স্যার, ফর্ম আসলে তো বেরোবো, ফর্ম পৌঁছায়নি এখন। 2002 ভোটার তালিকা এসেছে না, বিএলও কিট
বিএলও কিট না। যিনি বিএলএ তিনিও কিন্তু অপেক্ষায়, কারণ বিএলও কখন কাজে বেরোবেন, কিন্তু বিএলওর ওই ফর্মের দেখা নাই রে, ফর্মের দেখা নাই, তাই তো? এটা নিশ্চয়ই। আমি 11টা থেকে সকাল 11টা থেকে বিএলওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এবং আশেপাশে বোধহয় আরো 2-3 জন আছেন যাদের যে বিএলওদের কাছেও ফর্ম এসে পৌঁছায় না। আমাদের এখানে কেউ কারোর কাছেই আসেনি এখনো। কোথাও বিএলওর পরিচয়পত্র নেই, কোথাও নেই এনিউমারেশন ফর্ম, যেন ফ্রন্টলাইন যোদ্ধাদের হাতে না আছে ঢাল, না আছে তরোয়াল। এদিকে হোম ভিজিটের জন্য 1 মাস সময়, তাই ক্রমশ চাপ বাড়ছে বিএলওদের উপর। কমিশন প্রশাসন কি সেদিকে নজর দেবে? সুব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এসআইআর আবহে ফের অস্বাভাবিক মৃত্যু 2 জেলায়। কোথাও বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, কোথাও আবার বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ। আর এই 2 ক্ষেত্রেই এসআইআরকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। পরিবারও একই ধরনের দাবি করছে, যদিও বিজেপি বলছে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে। যেদিন এসআইআরকে কেন্দ্র করে পথে নেমে প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনই ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া। মঙ্গলবার উলুবেড়িয়ার বাড়ি থেকে দিনমজুর জাহির মালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তিত ছিলেন তিনি, অপসাদেও ভুগছিলেন। এসআইআর করে মানুষকে পাগলা করে দিয়েছে, এরকম করে একটা মানুষের জীবন চলে গেল এরকম করে। জাহির মালের মৃত্যু নিয়ে এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল এবং কংগ্রেস। জাহির মাল একটা 30 বছরের ছেলে, সে আত্মহত্যা করলো এই এসআইআর আতঙ্কে। যেদিন থেকে শুরু হলো, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন, নির্বাচন কমিশনের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন। যে আতঙ্কে ও রাত দিন এটা নিয়ে মাথার মধ্যে ঘোরপাক কাটছিল, সেই টেনশন থেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে যে তার এরপরে স্থান হবে না, এখানে চলে যেতে হবে দেশ ছেড়ে বাংলাদেশে। এদিনই মুর্শিদাবাদের কান্দিতেও এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল। সূত্রের খবর, কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ। পরিবার সূত্রে খবর, 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন তিনি। ভুয়া একটা সরকার চলছে, মিথ্যে প্রলোভন দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে। একদম যা আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং তার সরকার। 2002 সালে আর তালিকায় নাম ছিল না, দিয়ার লেগে মানে খাওয়া দাওয়া করতো না, করতো না। এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দেবে, 2002 সালের নাম নাই, দিয়ে ইয়ার লেগে বিষ খেয়েছে। ইতিমধ্যেই রাজ্যে 7 জনের মৃত্যুর সঙ্গে এসআইআর অনুষঙ্গ জড়িয়ে গিয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর পাল্টা অভিযোগে সরব হয়েছে বিজেপি। মোহন শেখ বলে এক ব্যক্তি এই এসআইআর এর আতঙ্কে 2002-এ তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় বিএলওর কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি সকালবেলায় সুইসাইড করেছেন। বিস্তর বিতর্কের মধ্যে দিয়ে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শেষ হয়েছে। এবার এসআইআর বাংলায়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, 21-এর নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে। 2026-এর ভোটের মুখে এবার এসআইআরকে ঘিরে তোলপাড় রাজ্য। সুপ্রদীপ মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এসআইআর শুরু হতে না হতেই নাম বাদ ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা প্রচারে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 2 কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। যোগ্য একজনের নাম বাদ দিলে কেন্দ্রে বিজেপির সরকার ফেলার হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকার বার্তা এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে দিল্লি গিয়ে কি পরিণতি হয়েছিল সেটা মনে আছে তো? তৃণমূলকে কটাক্ষের সুর বিজেপি করে। एक भी आदमी का लोग नाम बाद गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করব। এসআইআর আবহে মেগা মঙ্গলবার, যেদিন থেকে বাড়ি বাড়ি পৌঁছলেন বিএলওরা, সেদিনই হাতে সংবিধান নিয়ে পথে মুখ্যমন্ত্রী সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় পরিবর্তন যাত্রায় বিরোধী দলনেতা। মঙ্গলবার বিকেলে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল শেষে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। প্রশ্ন তুললেন
3 বছরের কাজ কেন 3 মাসে তড়িঘড়ি হচ্ছে? কেন্দ্রের সঙ্গে সংঘাত সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, বৈধ ভোটারদের নাম বাদ পড়লে দিল্লি সরকার ফেলে দেবেন। মোদিওয়ালারা ভাবছে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের डिटेंशन कैंप पे पाठिए दी। अगर एक भी आदमी का लोग नाम बाद गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। এসআইআর নিয়ে নিজে নামলেন মাঠে, দলকে পুরো দমে মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূলের মিছিলে যখন নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সোদপুর থেকে আগরপাড়ার তেঁতুলতলা পর্যন্ত পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারী, আর সেখান থেকেই এসআইআর নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণের রাস্তায় বিরোধী দলনেতা। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন। বিএলওদের কাজ শুরুর দিনেই প্রতিবাদের পথে তৃণমূল নেত্রী। প্রতিবাদ মিছিলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, ময়দানে থেকে পাল্টা চ্যালেঞ্জ পদ্ম শিবিরের। সুপ্রিয় দীক্ষা, সুজয়, অনন্ত রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, খুব বেশি দিন আগেকার কথা না, কনিষ্ঠ মাত্র কয়েকদিন হবে, হাতে কোনো কয়েকটা দিন, প্রত্যেকেরই সেই স্মৃতি টাটকা দিন তিনেকার। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ভিডিও টেবিল চাপড়ানোর বিতর্ক হয়েছিল। বিজেপি সাংসদের অভিযোগ ছিল ত্রাণ নিয়ে দলবাজি হচ্ছে। মনোজ টিগ্গার দাবি অস্বীকার করেছিল প্রশাসন, অস্বীকার করেছিল শাসক দল, কিন্তু ত্রাণ নিয়ে কোনো অভিযোগই কি নেই। ধূপগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন দুর্গতরা। ছাপোষা সাধারণ মানুষগুলোর দাবি, ত্রাণের টিকি নাকি দেখতে পাচ্ছেন না। ঘর বাড়ি জামা কাপড় তো বটেই, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে, কোনো দিশা নাকি প্রশাসন দেখাতে পারছে না। ঝকঝকে আকাশ, হাতছানি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হাঁ করে বরফ ঢাকা পাহাড় চূড়ো দেখছেন ধূপগুড়ির মানুষ। ধূপগুড়িবাসী এখন আমরা 1 নম্বর ওয়ার্ড কলেজ পাড়ার থেকে দেখছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ধূপগুড়ির 1 নম্বর ওয়ার্ডের মানুষ বলছেন, আহা কি দেখিলাম। কিন্তু শহরের বাইরে যারা থাকেন, ধূপগুড়ির সেই মানুষজনের কি কাঞ্চনজঙ্ঘা দেখে পেট ভরছে? যে হিমালয় দেখে তওবা তওবা করছে ধূপগুড়ি শহর, সেই হিমালয়ের পায়ের কাছে বিপর্যয় নেমে এসেছিল 4 অক্টোবর। নেপাল লাগোয়া দার্জিলিংয়ের পাশের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কোচবিহারের বহু জায়গা ভেসে গিয়েছিল তিস্তা তোরসা জলঢাকার জলে। ভেসে গিয়েছিলেন গধেয়াকুঠির মানুষ। জলঢাকার জলে ঢাকা পড়ে গিয়েছিল শতাধিক মানুষের সংসার। সংসার মানে হাঁড়িকুড়ি, তক্তপোষ, আলনা এবং ভোটার, আধার, জমির দলিল, বিদ্যুতের বিল, পরীক্ষা পাশের সার্টিফিকেট, সব। যাদের সব ভেসে গেছে বা ভিজে গেছে জলে, তারা 14 কিলোমিটার হেঁটে ধূপগুড়ির বিডিও অফিসে গিয়েছিলেন ত্রাণ চাইতে। 1 মাসের মধ্যে আমাদের চোখে ঘুম নাই, ভেলি ঠাকুর আসে, হাতি আসে, তো আমরা 1 মাস সহ্য করলাম। আর কত সহ্য করব? আমাদের তো একটা জীবন আছে, আর যদি নাই পারে তাহলে বিষ আনিতে খাই মরে যাই, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। ঘর গেছে, নথি গেছে, তবুও কেউ খোঁজ নিচ্ছে না। অভিযোগ, ত্রাণ বলতে যা বোঝায় তার কিছুই নাকি মিলছে না। ঘর তৈরির জন্য বাংলার বাড়ি প্রকল্পে যে 1,20,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটাতেও নাকি তুষ্ট হচ্ছে না গধেয়ারকুঠি। এখন প্রথম হলো বান, তারপরে আমাদের যেটা নিঃস্ব হয়ে নদী হয়ে আছে ওইটা মেরামত করবে, তারপর আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে ওগুলো সব ঠিকঠাক করে দিবি। নাকি একবারে নিঃস্ব হয়ে গেছে তাদের জন্য 1,20,000, আর যাদের নাকি হয়েছে তাদের বলে 50-60,000। তো আমাদের তো একবার নদী হয়ে আছে, আমাদের কি 1,20,000 আমাদের ঘর হবে? অথচ মুখ্যমন্ত্রী দুবার উত্তরবঙ্গ সফর করেছেন, দুর্গত এলাকায় ছুটে গেছেন এবং আশ্বাস দিয়েছেন যাদের ক্ষতি হয়েছে তাদের দ্রুত ক্ষতিপূরণ হবে। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরেও ত্রাণ কেন মিলছে না, সেই জবাব চাইতেই বিডিও অফিসে গিয়েছিলেন গধেয়ারকুঠির মানুষ। দাবি করেন অবিলম্বে বাঁধ মেরামত করতে হবে, গড়ে দিতে হবে ঘরবাড়ি, হারানো বা নষ্ট হয়ে যাওয়া নথিপত্র ফের নতুন করে করিয়ে দিতে হবে। প্রশাসন শুনেছে, কয়েকজন কর্তা আশ্বাসও দিয়েছেন, কিন্তু গধেয়ারকুঠির মন ভরেনি। বানের জলে যাদের জীবন ভেসে গেছে তাদের ক্ষোভ চাপা পড়েনি।
একটু মাঝখানে ওখানে বৃষ্টিটা হয়ে গেছিলো নিম্নচাপের জন্য, সেই জন্য ওই এলাকাটাতে 2-3 দিনে কিন্তু জেসিবিটা নামানো সম্ভব হয়নি। জাস্ট জেসিবিটা এলে জেসিবিটা ক্লিন করবে আর আমাদের যা সিজিবি বা লেবার আছে তারা পরিষ্কারের কাজটা শুরু করবে। এটা ওনাদের ন্যায্যই দাবি, আর সেটা আমরা ওখানে গিয়ে দেখেছি। খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা ধূপগুড়ি কি বুঝতে পারছে খালি চোখে সবকিছু সব সময় ধরা পড়ে না? মেঘ না থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অদৃশ্য মেঘে ঢাকা যারা তাদের কি চোখে পড়ছে প্রশাসন বা সরকারের? ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। যেখানে সিভিক সেখানেই বিতর্ক। আর একটু ভেঙে বললে সিভিক আর কত নির্ভীক হবে বলুন তো? হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যু, তাতে শুধু নাম জড়ানো নয়, হাত করা পড়েছে এক সিভিক ভলেন্টিয়ার। জেলার নাম পূর্ব মেদিনীপুর, যে জেলার পাঁশকুড়া সেই টিপস কাণ্ড নিশ্চয়ই মনে আছে। আর এবার ভগবান স্পর্ধার তালিকাটা তবু লম্বা। স্পটে যাওয়ার পর আমি একটা নাম পাই, নামটা হচ্ছে একটা সিভিক। স্কুলের হোস্টেলেই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, ছাত্রকে খুনের অভিযোগ, যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। এত বিতর্ক বিস্তর সমালোচনা, তারপরেও সিভিকের মাতব্বরি কিন্তু থামছে না। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। পরিবারের দাবি, পড়ার সময় থাপ্পড় মারলে অজ্ঞান হয়ে পড়ে 7ম শ্রেণীর ওই ছাত্র। অভিযোগ, বিষয়টি অন্যদিকে নিয়ে যেতে ছাত্রের গলায় গামছা বেঁধে জানলায় ঝুলিয়ে রাখা হয়, যার সঙ্গে যুক্ত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও একজন সিভিক ভলেন্টিয়ার। এরপরেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত সিভিক প্রশান্ত সন্বিঘ্ন ভগবানপুর থানায় কর্মরত। আমার ছেলে কোনোদিন আত্মহত্যা করবে? একটা সিভিক, উনি ভালো করে আইন কানুন সম্বন্ধে অবগত আছেন। ফাঁসি যদি কেউ লাগায় তাকে খুলতে হলে থানার থেকে অফিসার গিয়ে খোলে, তো উনি সেটা করেননি। উনি গোপনীয়ভাবে জিনিসটাকে নিজে খুলে নিজে সবকিছু এভিডেন্সকে মোছার জন্য পর্যাপ্ত চেষ্টা করেছেন। মাস কয়েক আগে ভগবানপুর থেকে 70 কিলোমিটার দূরের পাঁশকুড়ায় এক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ, চিপস চুরির সন্দেহে ওই শিশুকে বেদম মারে একজন সিভিক ভলেন্টিয়ার। তারপরেই সে আত্মঘাতী হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই জেলায় ছাত্রের মৃত্যুতে কাঠগড়ায় সেই সিভিক। বাড়ির লোকের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, আমি দাবি করব, আশাও করব, আর আমি খোঁজ নেব। ওসি কালকে তদন্ত শুরু করেছে, নিশ্চিতভাবে একটু অপেক্ষা করুন। এই ঘটনার সাথে যদি কোনো ব্যক্তি যুক্ত থাকে তাহলে নিশ্চিতভাবে দোষী ব্যক্তি গ্রেপ্তার হবে এবং উপযুক্ত সাজা পাবে। গত কয়েক বছরে বারবার বেশ কিছু ঘটনায় বিতর্কের কেন্দ্রে সিভিক। জানুয়ারি 2018 মধ্যমগ্রামের সিভিকের চরে যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। আনিস খানের মৃত্যুর ঘটনাতেও জড়ায় সিভিক ভলেন্টিয়ারের নাম। 2023 অক্টোবরে ভাঙড়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হন সিভিক ভলেন্টিয়ার। কিছুদিন আগে ডোমকলে অপহরণের ঘটনায় ধরা পড়ে একজন সিভিক। আর এবার ছাত্র মৃত্যুতে যোগসাজশ নাকি সিভিকের। সিভিকের দৌরাত্ম্য থামছে না। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর এর নাম কাটা যাবে, বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ারি দেখাতে পারবেন না। অশোকবাবু বাড়িতে থাকলে আমার কাছে চলে আসুন, তৃণমূল আপনার নাম কাটতে চাইছে না, আপনার দলই আপনার নাম কাটতে চাইছে, এমনই মন্তব্য করেছেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। পাল্টা তৃণমূল নেতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আক্রমণ অশোক কীর্তনিয়ারি। অশোকবাবুর নাম আর কিছুদিন পরে কেটে যাবে, ঠেকাতে পারবে না। আমার ভোট নিয়ে চিন্তা করছে, আমার ভোট নিয়ে গোপালবাবু চিন্তা করতে হবে না। গোপালবাবু চিন্তা করুন, উনি ওনাদের দিদিমণি যে ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যে ভোট ব্যাংক বাঁচানোর জন্য রাস্তা নেই, সেটা নিয়ে ভাবুন আপনি। অশোক কীর্তনিয়ারিকে বলছি, আপনার নাম কেটে যাবে। তৃণমূল কংগ্রেস কিন্তু কাটতে চাইছে না, আপনার দলই আপনাকে কাটতে চাইছে। গোপালবাবু যেসব প্রশ্ন করেন, গোপালবাবু কাছে ব্রেনে কোথাও সমস্যা আছে, পাশে কেন্দ্রীয় সরকার এইমস হাসপাতাল আছে, পরিষেবা আছে। গোপালবাবু আমার সবথেকে ভালো হয় এইমসে যে ডাক্তারটা দেখিয়ে শুনে। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ছত্তিশগড়ের দিকে। ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনা। এখনো পর্যন্ত যা খবর, 4 জনের মৃত্যু হয়েছে, 20 জন আটকে থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। মালগাড়ির পিছনে প্যাসেঞ্জার ট্রেনে সজোরে ধাক্কা, মালগাড়ির বগির মাথায় উঠে যায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনটি। এই মুহূর্তে আপনাদেরকে বিলাসপুরের খবর ছবি দেখাচ্ছি আমরা।
মালগাড়ির বেশ কয়েকটি বগিও লাইনচ্যুত হয়েছে। মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কমিশনার অফ রেলওয়ে সেफ्टिর তরফে। कोरबा साइड से लोकल ट्रेन आ रही थी और सामने में गुड्स ट्रेन जा रही थी। रतौरा और बिलासपुर के बीच की घटना है। बिलासपुर साइड जा रही थी ट्रेन। इन दोनों ट्रेन के बीच में लास्ट बोगी और फर्स्ट बोगी जो है उसमें आपस में एक्सीडेंट हुआ है और इसके कारण से घटना हुई है। इसमें अभी तक 4 कैजुअल्टी का पता लगा है। ऑपरेशन रेस्क्यू ऑपरेशन अभी चल ही रहा है। मालगाड़ी से मेमो ट्रेन टकराई है। मालगाड़ी के पीछे डब्बे से मेमो ट्रेन का सामने इंजन वाला डब्बा टकराया है और इसमें कुछ लोगों को घायल हुए हैं और जो भी घायल थे और हताहत थे उनको सबको निकाल लिया गया है। एक व्यक्ति फंसा हुआ दिख रहा है, उसको निकालने का प्रयास जारी है और रेस्क्यू वर्क चल रहा है।